সারা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হন তাহলে তিনি একটা রেকর্ড করবেন। যে এক্সিট পোলের কাছাকাছি রেজাল্ট আসছে, তাহলে বলতে হবে যে মানুষের মধ্যে মোদীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছিল এমন বলা যাবে না। বিজেপি সমর্থনের ভিত্তিটা সম্প্রসারিত হয়েছে। সারা ভারতবর্ষের কেন ইন্ডিয়া জোট সেইভাবে প্রভাব বিস্তার করতে পারলো না? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ইসবার 400 পার স্লোগান দিয়েছিলেন নরেন্দ্র মোদী। বিরোধীরা কাল প্রেস কনফারেন্স করে বলেছেন তারা 295টা আসনের বেশি পাবেন বা তার 295টা আসন পাবেন। কিন্তু এক্সিট পোল যে তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন তা নিঃসন্দেহে চমকপ্রদ এবং চমকে দেওয়ার মতো। কি বলছেন? এবিপি নিউজ সি ভোটার বলছেন এনডিএ জোট পেতে পারে 339 থেকে 396টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে 139 থেকে 189টি আসন। ইন্ডিয়া নিউজ ডি ডাইনামিক্স বলছেন 371টি আসন পেতে পারেন এনডিএ জোট এবং ইন্ডিয়া জোট পেতে পারে 125টি আসন এবং অন্যান্য উল্লেখযোগ্যভাবে 47টি আসন পেতে পারে অন্যান্য। অ্যাক্সিস মাই ইন্ডিয়া ইন্ডিয়া টুডে বলছে 361 থেকে 401টি আসন পেতে পারেন এনডিএ। ইন্ডিয়া জোট পেতে পারেন 131 থেকে 166। রিপাবলিক বাংলা, রিপাবলিক ভারত এবং ম্যাট্রিক্স বলছেন 368টি আসন পেতে পারেন এনডিএ। ইন্ডিয়া জোট পেতে পারেন 125টি আসন। পি মার্কস এবং রিপাবলিক টিভি কি বলছেন 360টি আসন পেতে পারেন এনডিএ এবং ইন্ডিয়া জোট পেতে পারেন 154টি আসন। টুডেস চাণক্য সব থেকে বেশি এখানে উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে এনডিএ জোট পেতে পারেন 385 থেকে 415টি আসন এবং ইন্ডিয়া জোট এখানে পেতে পারেন 96 থেকে 118টি আসন, অন্যান্য 27 থেকে 45। অর্থাৎ হিউজ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। উল্লেখযোগ্য বিষয়, একাধিক রাজ্যে ভোট সুইং হবে বিজেপির দিকে, না হলে এই রেজাল্ট কার্যত অসম্ভব। কিভাবে দেখছেন পুরো বিষয়টা? আমাদের সঙ্গে বিশ্লেষণে এই মুহূর্তে আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। প্রথমে স্যার ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। এই যে ওপিনিয়ন পোলের রেজাল্ট, প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী, প্রায় কার্যত ওপিনিয়ন পোল বলে দিয়েছেন, কিন্তু ভোটের পার্সেন্টেজ এবং অঙ্ক সুইং ভোটার, এই বিশ্লেষণটা আপনি কিভাবে দেখেন? মানে একাধিক রাজ্যে কংগ্রেস থেকে ভোট যাচ্ছে বিজেপির দিকে। দেখো, একটা পরিষ্কার করে বলি যে সারা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হন তাহলে তিনি একটা রেকর্ড করবেন। সেটা হলো জওহরলাল নেহরু পরে তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি পরপর 3বার প্রধানমন্ত্রী হচ্ছেন। একেবারে মানে পরপর 3বার তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন। এটা একটা ঐতিহাসিক ঘটনাও বটে। কিন্তু মানে সারা ভারতবর্ষের যে এক্সিট পোল দেখাচ্ছেন, সেই এক্সিট পোলের যে ভাবনাগুলো, সেগুলো যদি আমি তোমাকে ক খ গ ঘ করে বলি তাহলে বলবো যে নরেন্দ্র মোদীর পক্ষে তীব্র হাওয়া ছিল এমন নয়, কিন্তু বিরোধীদের পক্ষে অর্থাৎ মানুষ বিকল্প চেয়েছিল এই এক্সিট পোল অন্তত তা বলে না। যদি এক্সিট পোলের কাছাকাছি রেজাল্ট আসছে তাহলে বলতে হবে যে মানুষের মধ্যে মোদীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছিল এমন বলা যাবে না, এবং বিরোধীদের প্রতি অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রতি মানুষের অতিরিক্ত আগ্রহ ছিল এমন বলা যাবে না। দ্বিতীয় যেটা, সেটা হলো অর্গানাইজেশনালি বিজেপি এখন সারা ভারতবর্ষে এতটাই সম্প্রসারিত হয়েছে যে উত্তর ভারতবর্ষে কিছু জায়গাতে তারা বা পশ্চিম ভারতবর্ষে কোনো কোনো রাজ্যে তারা আসন হারালেও পূর্ব এবং দক্ষিণ ভারতবর্ষ দিয়ে সেই আসন মেকআপ করেছে, যার ফলে এক্সিট পোল দেখাচ্ছে, মানে যদি এভারেজ আমি করি তাহলে গতবারের মতো এনডিএ 353টা আসন অবশ্যই তারা পাচ্ছে। একই সাথে তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে এই ফলাফল যদি আমরা ট্রান্সলেট করি তাহলে আমরা একথা বলতেই পারি যে সারা ভারতবর্ষে বিজেপির প্রতি বিজেপি সমর্থনের ভিত্তিটা সম্প্রসারিত হয়েছে। এক সময় উড়িষ্যাতে বিজেপি তেমন প্রভাব ছিল না, এক সময় পশ্চিমবাংলায় বিজেপি সম্প্রসারণ ছিল না, এক সময় তেলেঙ্গানাতে ছিল না, এক সময় অন্ধ্রপ্রদেশে ছিল না, এমনকি তামিলনাড়ুতে আসন পেতে পারে বিজেপি, কেরালাতে তিরুবনন্তপুরমের আসনটা পেতে পারে, এইরকম একটা আভাস কিন্তু এক্সিট পোল দিচ্ছে। তার মানে যে স্টেটগুলো সুইং স্টেট মনে করা হচ্ছিল, যোগেন্দ্র যাদব যেগুলোকে সামনে রেখে মনে করছিলেন যে বিজেপি 250-এর বেশি আসন পাবে না, বাস্তব ক্ষেত্রে কিন্তু আমরা অন্যরকম ছবি পাচ্ছি। অর্থাৎ বিহারের ক্ষেত্রে বলা হচ্ছিল যে বিহারে কার্যত মানে তেজস্বী যাদবের আরজেডি তারা ভালো ফল করবে এবং জেডিইউ রুইন্ড হয়ে যাবে। এক্সিট পোল কিন্তু তা বলছে না। আবার বেশিরভাগ এক্সিট পোল বলছে উত্তরপ্রদেশে গতবার
64টি আসন এনডিএ পেয়েছিল, বিজেপি 62টা পেয়েছিল, এনডিএ 64টা পেয়েছিল, এবার তার 70টা আসন পেতে পারে। এবারে 70টা আসনের কথা তারা বলছেন। মহারাষ্ট্রের ক্ষেত্রেও কিন্তু অনেকেই বলছেন যে না, যতটা মানে ক্ষতিগ্রস্ত হবে অতটা ক্ষতিগ্রস্ত হবে না বলেই তারা মনে করছে। কর্ণাটকের ক্ষেত্রে আরেকটা উদাহরণ, 28টা আসনের মধ্যে 5টা আসন সরে যেতে পারে এমন একটা ইঙ্গিত পাওয়া গেছিল, দিচ্ছে এক্সিট পোল, কিন্তু বাস্তবে সেটা নাও হতে পারে। তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই আমি যে এই ভাবনাটা কিন্তু কাজ করছে, এই ভাবনাটা খুব জোরালো ভাবে কাজ করছে যে সুইং স্টেট গুলোতে তেমন কোনো ক্ষতি বিজেপির হবে না। কিন্তু আমি কিন্তু পুরোটা একমত নই। আমার মনে হয় কর্ণাটকে এরপরেও মানে বিজেপি 8 থেকে 10টা সিট হারানোর কথা। 28টা আসনের কর্ণাটকে, সেখানে বিজেপি হয়তো দেখা যাবে 18টার মতন সিট পাচ্ছে, তার জোট সঙ্গী জেডিইউএস 2টো সিট পাচ্ছে, 20টা, 8টা সিট কিন্তু অন্ততপক্ষে হারবে বলেই আমি অনুমান করছি কর্ণাটকের ক্ষেত্রে। মহারাষ্ট্রের ক্ষেত্রেও যদি আমি লক্ষ্য করি তাহলে দেখবো মহারাষ্ট্রেও কিন্তু বেশ কিছু আসন হারার সম্ভাবনা আছে, মানে বিশেষ করে তোমার গিয়ে শিবসেনার ভাঙন, এনসিপির ভাঙন এবং শিবসেনার উদ্ধব ঠাকুরের প্রভাব থাকার ফলে আমি মনে করছি যে সেখানে কিন্তু সব মিলে বিজেপির জোট সঙ্গী মানে এনডিএ হিসাবে তারা 25-26টা আসনে কিন্তু হারতে পারে, 48 আসনে মহারাষ্ট্রে। একইভাবে বিহারের ক্ষেত্রে কিন্তু জেডিইউ আছে, জনতা দল ইউনাইটেড আছে, সেখানেও আমি মনে করি যে তারা কিছু আসনে হারতে পারে। এবং জেডিইউ নীতিশ কুমার যে বারবার পাল্টি খাচ্ছিলেন, এটা মানুষ ঠিক মতন নেয়নি। আর সবল নেতৃত্ব ওখানে আছে আরজেডি তেজস্বী যাদব, ফলে সেখানেও কিন্তু আমি মনে করছি যে বেশ কিছু আসনে কিন্তু হারার সম্ভাবনা আছে। মানে এক্সিট পোলের সাথে আমি একমত নই। হরিয়ানার ক্ষেত্রে আমি মনে করি যে 10টা আসন আছে, তোমার দিল্লির ক্ষেত্রে 7টা আসন আছে, পাঞ্জাবের ক্ষেত্রেও 13টা আসন আছে, সব মিলে যে 30টা আসন হরিয়ানা, দিল্লি এবং পাঞ্জাব নিয়ে, সেখানেও কিন্তু আমি মনে করি যে বেশ কিছু আসনে কিন্তু এনডিএ হারার সম্ভাবনা। তাহলে আমি যে অ্যাসেসমেন্টটা করছি সেই অ্যাসেসমেন্টটাতে বিজেপি কোথায় জয়ী হতে পারে বেশি করে আরো আসন, মানে যেগুলো হারাচ্ছে আমি বলছি, তাহলে ওর জয়ের সম্ভাবনা কোথায় বাড়ছে? আসামে 2টো আসন বাড়ছে, পশ্চিমবাংলায় 2টো আসনের মতন বাড়ার সম্ভাবনা আছে, উড়িষ্যাতে 4-5টা আসন বাড়ার সম্ভাবনা আছে, তেলেঙ্গানাতে তার 5-6টা আসন বাড়ার সম্ভাবনা আছে। আর তেলুগু দেশম পার্টিকে সঙ্গে নেওয়ার ফলে অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশম পার্টি, টিডিপি, বিজেপি এবং জনসেনা মিলে, চিরঞ্জিতের জনসেনা মিলে তারা কিন্তু কার্যত ওয়াশ আউট করে দিতে পারে ওয়াইআরএস কংগ্রেসকে, জগনের। ফলে এইখানে কিন্তু অনেক কয়টা আসন বাড়ার সম্ভাবনা আছে। এমনকি তামিলনাড়ুতে জোট সঙ্গী কিনে 2-3টে আসন বাড়ার সম্ভাবনা আছে। সব মিলে তুমি যদি আমায় বলো তাহলে পূর্ব দক্ষিণ ভারতবর্ষে সেই লসটা তার পূরণ হবে। তাহলে কোথায় গিয়ে শেষ পর্যন্ত দাঁড়াতে পারে? 225 থেকে 250-এর মতন একটা আসন এনডিএ পেতে পারে, আর বিজেপি 300 থেকে 315টার মতন আসন পেতে পারে বলে আমি মনে করছি। সারা ভারতবর্ষের কেন ইন্ডিয়া জোট সেইভাবে প্রভাব বিস্তার করতে পারলো না? প্রথমে নীতিশ কুমারের বেরিয়ে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্থিরতা এবং কংগ্রেস 40টা বেশি আসন পাবে না এমন বক্তব্য, বহু রাজ্যে আসন সমঝোতা করতে না পারা, এই সবগুলোর কিন্তু একটা ইম্প্যাক্ট। এবং মনে হয় না মোদির বিরুদ্ধে শক্তিশালী মুখ ইন্ডিয়া জোট সেক্ষেত্রে প্রথম থেকেই সমালোচিত হচ্ছিল যে রাহুল গান্ধী যতটা এফোর্ট দেওয়ার কথা ছিল সেই অর্থে প্রচারে এফোর্ট দেয়নি। শেষ পর্যন্ত কেবলমাত্র তারা সংগঠিত হয়েছিল রামলীলা ময়দানে যে জনসমাবেশ, এই অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পরে তারা আয়োজন করেছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন বড় নেতৃত্ব যাননি। ফলে এই মানে ইন্ডিয়া জোটে যে সংগঠিত অবস্থান নিয়ে বিজেপির সাথে লড়াই করা উচিত ছিল, এবং যেটা বারবার বলা হচ্ছে অনেক আগে থেকে উচিত ছিল, অর্থাৎ 2 বছর আগের থেকেই তাদের মানে ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করার কথা ছিল। কিন্তু মানে তারা যে ইস্যুগুলো শেষ পর্যন্ত তুলে ধরবার চেষ্টা করেছে সেগুলো মানুষ পর্যন্ত পৌঁছায়নি। অন্যদিকে বিজেপির সংগঠন অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি একটু আগেই বললাম যে নরেন্দ্র মোদীর বিরোধিতায় মানুষ ভোট দেননি, নরেন্দ্র মোদীকে চেয়েছেন। লিডারশিপের জায়গায় নরেন্দ্র মোদী রাহুল গান্ধী থেকে কয়েকজন এগিয়েছিলেন। বিজেপি সংগঠনে আরএসএস এর গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং একই সাথে মানি পাওয়ার, দেখো অর্থ নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয়, মানি পাওয়ারের জায়গা থেকে যদি বলো বিজেপি অনেক অনেক দূর এগিয়েছিল যে কোনো বিরোধী দলের থেকে। এবং একই সাথে যে রাম মন্দিরের উদ্বোধন এবং সেই ইস্যুগুলোকে আরএসএস এর মাধ্যমে একেবারে তৃণমূল স্তরে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই সবগুলো মিলে এবং একটি স্টেবল সরকার স্থায়িত্বের প্রশ্নটা নরেন্দ্র মোদী এনেছিলেন। এবং শেষ পর্যন্ত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে ওবিসি শিডিউল টাইপদেরকে ঐক্যবদ্ধ করে ভোট বাক্সে রিফ্লেক্ট করা,
সেইটা কিন্তু তিনি সম্ভব করেছিলেন। যে কেন করতে পেরেছিলেন, মানে রাহুল গান্ধীর একের পর এক ভুল মানে বক্তব্যের জন্য। রাহুল গান্ধী যখন মুসলিমদের জন্য সংরক্ষণের কথা বললেন, সেইটাকে ক্যাশ করে নরেন্দ্র মোদী পরিষ্কার করে আসরে নামলেন, বললেন যে মুসলমানদেরকে সংরক্ষণ দেওয়া হবে শিডিউল কাস্ট শিডিউল টাইপ ওবিসিদের বঞ্চিত করে, অর্থাৎ হিন্দুদের সুবিধের থেকে বঞ্চিত করে মুসলমানদের জন্য সংরক্ষণের কথা বলছে ইন্ডিয়া জোট। রাহুল গান্ধীকে টার্গেট করে তিনি বলতে লাগলেন। ফলে সব মিলে আমার মনে হয়েছে যে মোদী পাতা যে ফাঁদ তাতে পা দিয়েছেন। ফলে নিম্নবর্গের হিন্দুদেরকে প্রায় সবটাই সংগঠিত করে ভোটের বাক্সে ফেলতে পেরেছে আরএসএস। ফলে মানে হিন্দু মুসলিমের যে পোলারাইজেশন, সেখানে হিন্দুদের পোলারাইজেশন অনেক বেশি জোরালো হয়েছে। এই সব কিছুর কিন্তু প্রভাব পরিষ্কার করে আমি বলতে চাই যে এক্সিট পোলে রিফ্লেক্ট হয়েছে। এক্সিট পোল, আবারও বলছি যে এক্সিট পোল 100% ধ্রুব সত্য, এটা ভাবার কোনো কারণ নেই। তবে সারা ভারতবর্ষে এক্সিট পোলের সমস্ত সংস্থাই কিন্তু এনডিএ জোটকে এগিয়ে রাখছে। তারাই দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসবে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসবে। এই নিয়ে আমার মনে হয় আমারও সংশয়ের কোনো অবকাশ নেই। এক্সিট পোল হতো না হতো, তারপরেও কিন্তু আমার অ্যানালাইসিস সারা ভারতবর্ষের ক্ষেত্রে এনডিএ জোটের পক্ষেই থাকতো। কারণ সারা ভারতবর্ষের সেইভাবে ইন্ডিয়া জোটের দানা বাঁধেনি, তাদের প্রচার সংগঠিত হয়নি। আর মেরুকরণের রাজনীতিতে বিজেপি কিন্তু বহু গুণ এগিয়েছিল। বিশেষ করে রাহুল গান্ধীর একের পর এক আলটপ্পা মন্তব্যকে ব্যবহার করে তারা, মানে বলা যায় যে ইন্ডিয়া বা বিজেপি, তারা যে হিন্দু মন জয় করে নিয়েছিল, হিন্দু ভোটারদের মন জয় করেছিল, হিন্দু ভোটারদের তাদের দিকে সমর্থন করতে বাধ্য করেছিল, এটা কিন্তু এক্সিট পোলের রিফ্লেকশন এসেছে। 4 तारीखेर फलाफल থেকেও সেটাই ধরা পড়বে বলে আমি মনে করি। नेक्स्टन इंजन ऑयल एक नए सफर की ओर। बेटर पावर, बेटर माइलेज और हाई टेम्पारेचारे इंजन के स्मूथ रखते व्यवहार করুন শুধুমাত্র नेक्स्टन इंजन ऑयल। ডিস্ট্রিবিউটরশিপ নিতে যোগাযোগ করুন 9732255555 এই নম্বরে। আপনার মনে হয় একটা কনফিউশন এখানে ইন্ডিয়া জোটে, ধরুন বাম কংগ্রেস এখানে লড়াই করছে, কিন্তু ইন্ডিয়া জোটে তারা জোট সঙ্গী তৃণমূলের সঙ্গে বামেরা, কেরালা বলুন, একাধিক রাজ্যে এরকম ইকুয়েশন। মানুষের মনে কি এই কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে যে ইন্ডিয়া জোট অ্যাকচুয়ালি কি করতে চায়, এখানে লড়ছে ওখানে জোট সঙ্গী হয়েছে। ভারতবর্ষের মানুষ বিশ্বনাথ প্রতাপ সিং এর নেতৃত্বে একটা জোট সরকার দেখেছে, অস্থির জোট সরকার। ভারতবর্ষের সোনাগুলো বিদেশে পাঠাতে হয়েছিল, বিদেশি মানে মুদ্রা ছিল না, বলে ফরেন এক্সচেঞ্জের জন্য আমাদের সোনা, টন সোনা বিদেশে বন্ধক রাখতে হয়েছিল। ফলে একটা অস্থির সরকার দেশের নিরাপত্তার জন্য যে কতটা মানে ভয়ানক এবং দেশের আর্থিক অবস্থার জন্য ভয়ানক, একটা অস্থির সরকার মানুষ কিন্তু চায় না। এটা মানুষ 89 থেকে যে 96 পর্যন্ত বা তারপরেও অল্প বিস্তর যে জোট সরকার চলেছে, মানুষ সেটার থেকে মুক্তি চেয়েছে, একটা বলিষ্ঠ নেতৃত্ব চেয়েছে, জোট মানে শক্তিশালী সরকার চেয়েছে। এবং সত্যি বলতে ইন্ডিয়া জোটের বহু জায়গাতে পরস্পর বিরোধী কথাবার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস 40টা বেশি আসন পাবে না বা আমরা বাইরে থেকে কংগ্রেসকে সমর্থন করবে, এই ধরনের মন্তব্যের মধ্য দিয়ে কিন্তু যে বার্তাটা আসলে গেছে যে তিনি ইন্ডিয়া জোটে নাকি মানে এনডিএ জোটে, এটা নিয়েই মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। পশ্চিমবাংলায় কার্যত ইন্ডিয়া জোট ঘেটে ঘ হয়ে গিয়েছিল, কেরালাতে ঘেটে ঘ হয়েছিল, পাঞ্জাবে ঘেটে ঘ হয়েছিল, একাধিক রাজ্যে এরকম ঘটনা ঘটেছে। ফলে অস্থিরতার থেকে মানুষ মুক্তি চেয়েছে। এক্সিট পোল সেরকমই একটা রিফ্লেকশন দিয়েছে। 4 তারিখেও কিন্তু আমরা দেখবো যে একটা শক্তিশালী সরকারের পক্ষেই মানুষ রায় দিয়েছে। এখান থেকে বিরোধীদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য থাকবে যে গণতন্ত্র কেবলমাত্র মানে সরকার গঠনের জন্য নয়, গণতন্ত্রে বিরোধীদের একটা প্রহরীর ভূমিকা থাকে। ইন্ডিয়া জোটটাকে আপনারা সংগঠিত করুন, শক্তিশালী করুন এবং নরেন্দ্র মোদী সরকারের যেখানে ভুল ত্রুটি বিচ্যুতি হচ্ছে সেগুলোকে জোরালো ভাবে প্রহরীর হিসাবে ভূমিকা পালন করুন। ইন্ডিয়া জোটটাকে ভাঙবেন না, ইন্ডিয়া জোটটাকে নিয়েই আপনাদের বিকল্প শক্তি হিসাবে গড়ে উঠতে হবে। সেই কাজটা আপনারা এখন থেকেই শুরু করুন, এই বার্তাটাই আমি দিতে চাই। অবশ্যই সে তো ভবিষ্যতের প্রশ্ন, কিন্তু বর্তমানে নরেন্দ্র মোদী হচ্ছেন 4র্থবারের জন্য ভারতের প্রধানমন্ত্রী। অনেকগুলো ফ্যাক্টর বিশ্লেষণ করলেন বিশ্বনাথ চক্রবর্তী। আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও।